ভোরের পাতা সংলাপের ৩৯১তম পর্বে সকলকে স্বাগত জানাই। আজ আমাদের সাথে সংযুক্ত আছেন তিনজন সম্মানিত বিশেষ অতিথি। আছেন সম্মানিত অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ, মহাসচিব স্বাধীনতা চিকিৎসক পরিষদ এবং চিকিৎসা ক্ষেত্রে যিনি অবদান রেখে চলছেন, তার সাংগঠনিক দায়িত্ব সহ তাকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের সাথে সংযুক্ত হয়েছেন ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া, সদস্য স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি বাংলাদেশ আওয়ামী লীগ এবং প্রধান উদ্যোক্তা চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল, তাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সাথে ডাক্তার মোহাম্মদ সালে মাহমুদ তুষার, করোনা গবেষক, ঢাকা মেডিকেল হাসপাতাল, এবং যিনি দীর্ঘদিন করোনা রোগী ডিল করছেন এবং করোনা নিয়ে গবেষণা করছেন, তাকে আমরা স্বাগত জানাচ্ছি। আজকে সংলাপের পরিকল্পনায় নির্দেশনে আছেন ডক্টর কাজী ইর্তেজা হাসান, সিআইপি, সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোরের পাতা এবং পিপলস টাইপ, সহসভাপতি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ, সদস্য শিল্প বাণিজ্য সংক্রান্ত কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ এবং পরিচালক এফবিসিসিআই। আজকের বিষয় এসেছে টিকা, আসছে টিকা। আমরা সংলাপের শুরুতে গভীর শ্রদ্ধা নিবেদন করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। 1975 সালে 15ই আগস্ট বঙ্গমাতা সহ যারা শহীদ হয়েছেন তাদের প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি, 4 জাতীয় নেতা সহ গণতান্ত্রিক আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের সকলের প্রতি, একই সাথে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে করোনায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা অসুস্থ আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করি। এবং এই করোনা যুদ্ধে যারা ফ্রন্ট যোদ্ধা সহ যারা এই দায়িত্বে পালন করছেন তাদের আমরা সুস্বাস্থ্য কামনা করছি, তারা সুস্থ থাকবেন এবং তারা যথাযথভাবে দায়িত্ব পালন করবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি। করোনার টিকা এসেছে, আসছে টিকা। করোনার টিকার গবেষণা যখন চলছিল তখন বাংলাদেশ এই টিকার জন্য চেষ্টা করছিল এবং ব্লুমবার্গের সেই সময়কার রিপোর্ট অনুযায়ী 20টি দেশের মধ্যে বাংলাদেশ একটি অন্তর্ভুক্ত ছিল এবং বিশ্বের অনেক উন্নত দেশের তুলনায় আমরা ভালো অবস্থানে ছিলাম। এবং এ পর্যন্ত আমরা 1,01,000-এর বেশি টিকা ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং ফাইজার এবং সিনোফার্মের যে টিকাগুলি এসেছে সেগুলি চলমান রয়েছে। ভারতের অপ্রত্যাশিতভাবে সংক্রমণ বেড়ে যাওয়ায় এবং ভারত সরকার তাদের অভ্যন্তরীণ নাজুক পরিস্থিতি বিবেচনায় রপ্তানি বন্ধ করে দেওয়া দেয় আমরা সাময়িকভাবে টিকার একটি সমস্যায় পড়েছিলাম। সেই জায়গা থেকে আমরা ইতিমধ্যে উত্তরণ ঘটেছে। আপনারা জানেন যে 45 লক্ষ করোনা ভ্যাকসিন যেটি আমরা কোভ্যাক্স এবং চায়না থেকে পেয়েছি এবং এর আগেও আমাদের 11 লক্ষ ছিল যেটি চলমান আছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী 30 তারিখে বাজেটের সমাপ্তি অধিবেশনে বলেছেন যে টিকা সংগ্রহের যে সাময়িক সমস্যা ছিল সেটি কেটে গেছে এবং ডিসেম্বর নাগাদ আমাদের 10 কোটি টিকা এসে পৌঁছে যাবে। একই সাথে তিনি এটি বলেই থামেন নাই, তিনি এবছরের বাজেটে 14,200 কোটি টাকা শুধু টিকার জন্য বরাদ্দ দিয়েছেন এবং 10,000 টাকা জরুরি আপৎকালীন তিনি এটি ব্যবস্থা রেখেছেন। আমরা জানি যে করোনা ম্যানেজমেন্টের ক্ষেত্রে সরকার যথাসম্ভব চেষ্টা করছে। ইতিমধ্যে 10,000 ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হয়েছে, যন্ত্রপাতি সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে আজিজ ভাই আমার থেকে অনেক ভালো জানেন, তিনি সেটি বলবেন। করোনা গবেষণার জন্য 100 কোটি টাকা স্পেশাল বরাদ্দ রাখা হয়েছে। আমাদের এই মুহূর্তে কঠোর লকডাউন চলছে এবং যেটি সরকার আজকে প্রজ্ঞাপন দিয়ে এটি আরো 7 দিন অর্থাৎ 14 তারিখ রাত 12টা পর্যন্ত এই টাইমটি বৃদ্ধি করা হয়েছে। আমরা করোনার একটি কঠিন সময়ের মধ্যে এই মুহূর্তে পার করছি। সেই জায়গায় আমরা অনুরোধ করব সকলের এই স্বাস্থ্যবিধি মেনে চলা এবং একই সাথে আমরা বলবো যে নিজেদের সচেতন হতে হবে, অন্যদেরও সচেতন রাখতে হবে। জনগণকে যেমন আমরা সরকার টিকা দিচ্ছে, টিকা দিবে, কিন্তু জনগণের মাস্ক পরা ও স্বাস্থ্য বিধি মানতে আমরা দেখি অনেক জায়গায় অনীহা ছিল, যেটি অনেকখানি কেটে গেছে। তারা মৃত্যুর মধ্য দিয়ে বাস্তবতা স্বীকার করছে। সেই জায়গাটা, এই কষ্টটা হতো না যদি তারা আগের থেকে এই স্বাস্থ্যবিধিটা মেনে চলতো। তো টিকার জন্য সরকার চেষ্টা করছে এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আরো স্পষ্টভাবে বলেছেন যত টাকাই লাগুক না কেন টিকা সংগ্রহ করা হবে। সেই জায়গায় সরকারের অবস্থান স্পষ্ট করা হয়েছে এবং আপনাদের কাছ থেকে সেই বিষয়গুলি আমরা শুনবো। এসেছে টিকা, আসছে টিকা, এবং একই সাথে আমরা বলবো যে রাশিয়ার সাথে আমাদের যেটি ডিল হচ্ছে যে আমরা এখানে এটি প্রোডাকশন করতে পারি কিনা। এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এটি এই টিকাকে তিনি বৈশ্বিক সম্পদ হিসেবে ঘোষণা দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বলেছে, যাতে এই ফর্মুলাটা নিয়ে
পৃথিবীর অন্যান্য দেশ এটি প্রোডাকশন করতে পারে। আমাদের ওষুধ প্রোডাকশনের ক্ষেত্রে আমরা যে সক্ষমতা বাংলাদেশের আছে, আমরা নিশ্চয়ই এটি প্রোডাকশনে আমরা যেতে পারবো যদি ফর্মুলাটা বা তাদের সাথে একটা চুক্তি হয়, এটি সম্ভব হবে। তো আমরা বলবো যে টিকার যে সমস্যাটি ছিল, আগে আপনারা জানেন যে আগামী বৃহস্পতিবার থেকে মাস স্কেলে আবার টিকা শুরু হচ্ছে, এবং ক্যাম্প করেও যে জায়গায় বিশেষ করে উপদ্রুত এলাকাগুলিতে আরো ক্যাম্প করেও এটি করার পরিকল্পনা সরকারের রয়েছে। তো আমরা বলবো যে টিকা এসেছে, টিকা আসছে, এবং ভোরের পাতা সংলাপের এই 391তম পর্বে আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে সম্মানিত অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ, মহাসচিব স্বাধীনতা চিকিৎসক পরিষদ সচিব এবং চিকিৎসা ক্ষেত্রে যিনি অবদান রেখেছেন। তার কানেকশনটি এই মুহূর্তে আমরা দেখছি ডিসকানেক্ট হয়ে গেছে। তিনি কানেকশন হওয়ার সাথে সাথেই আমরা তার কাছে চলে যাব। তো এই মুহূর্তে আমি ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া, সদস্য স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি বাংলাদেশ আওয়ামী লীগ এবং প্রধান উদ্যোক্তা চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল, যিনি অনবরত তার কার্য সম্পাদন করে চলছেন, এবং আমরা দেখেছি তিনি একদিন রাজনৈতিক নেতৃবৃন্দ হিসাবে নয়, তিনি তার দায়িত্ব তিনি একজন চিকিৎসা হিসাবে পালন করছেন। তো আমি আজিজ ভাই আমাদের সাথে আবার কানেক্টেড হয়েছেন, সম্মানিত অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ, মহাসচিব স্বাধীনতা চিকিৎসক পরিষদ সচিব। তাকে আজকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য বিনীত অনুরোধ যাচ্ছি। এসেছে টিকা, আসছে টিকা, এই প্রসঙ্গে আপনার সাউন্ডটা আনমিউট করতে হবে, মিউট করা আছে আজিজ ভাই। জি প্লিজ, ঠিক আছে। ধন্যবাদ আপনাকে এবং ভোরের পাতার সম্পাদককে আজকের এই সুন্দর অনুষ্ঠান এর জন্য। দেখুন, পৃথিবীর ইতিহাসে এটা বৃহত্তম টিকাদান কর্মসূচি চলছে পৃথিবীতে। প্রায় 40.8 মিলিয়ন ডোজ পার ডে টিকা দেওয়া হচ্ছে, এবং আমাদের এই পর্যন্ত WHO 8টি টিকার অ্যাপ্রুভ করেছে। আমাদের দেশে 60টি টিকা অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, সিনোভেক, ফাইজার, স্পুটনিক ভি, জনসন এন্ড জনসন এন্ড মডার্না। আমরা টিকাদানের কর্মসূচির শুরুতেই আমরা দেখেছি যে সেরা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, ফাইজার। আমাদের অপশন ছিল একটি, আমাদের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা। অন্য দুটি টেম্পারেচারের কারণে আমরা সেদিকে যাই নাই। এবং সেই প্রেক্ষাপটে সেরাম ইনস্টিটিউটে চুক্তি হয়েছিল 3 কোটি ভ্যাকসিনের। আমরা টিকাদান কর্মসূচি শুরু হয়েছিল। আমরা এই পর্যন্ত যে টিকার পিকচার দি সিনারিও দেখি যে সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে 70 লাখ টাকা এসেছে, সিনোফার্ম থেকে 20 লাখ, এটা আমরা ক্রয় করেছি আমদানি। কোভ্যাক্স থেকে আসছে 26 লাখ, উপহার পেয়েছি আমরা 32 লাখ, সেরাম থেকে, ইন্ডিয়া থেকে এবং চীন থেকে পেয়েছি 11 লাখ। এই টোটাল 159 লাখ টিকা আমরা পেয়েছি। আমাদের সামনে এই বছরের মধ্যেই আমাদের যে 6,80,00,000 ডোজ কোভ্যাক্স থেকে পাওয়ার কথা, এর ভিতরে আসবে। আমাদের এই ডিসেম্বরের মধ্যে 10 কোটি টিকা আসবে। সামনে বছর জনসনের থেকে আমাদের 7 কোটি টিকা আসার কথা, বছরের মাঝামাঝি, এবং এটি সিঙ্গেল ডোজ টিকা 7 কোটি। তো এ হলো আমাদের টিকার মোটামুটি আমাদের আমাদের যেগুলো আসার সম্ভাবনা আছে। সরকার এই আমদানি, উৎপাদন এবং উদ্ভাবন তিনটাতেই চেষ্টা করছে। আমাদের স্পুটনিক ভি এবং সিনোভ্যাকের সাথে উৎপাদন করা যায় কিনা প্রযুক্তি এনে, সেটাও কিন্তু গভর্নমেন্ট চেষ্টা করছে। তো আমি মনে করি যে এই গত কয়েকদিন আগে 45 লাখ টিকা আসার মাধ্যমে আমাদের যে টিকার দান কর্মসূচিটা একটু ব্যাহত হয়েছিল, এটাও সঙ্গত কারণে হয়েছিল। আমি বলবো ইন্ডিয়ার যে মানবিক বিপর্যয় এবং আমেরিকার থেকে কাঁচামালও তারা পাচ্ছিল না, সব মিলেই বিপর্যয়টা হয়েছিল, যার জন্য আমরা পিছিয়ে গেছিলাম। আমরা বিশ্বাস করি ইন্ডিয়ার কন্ডিশন নর্মাল আসার পরে তাদের সাথে যে 3 কোটির ভ্যাকসিনের আমরা কন্ট্যাক্ট হয়েছিল, সেটাও আমরা আশা করি পাবো। আর এর মধ্যে চীনের সাথে যে 1.5 কোটির কন্ট্যাক্ট হয়েছে, এটা আসা শুরু হয়েছে, এটাও চলে আসবে। এবং সব মিলেই আমাদের টিকাদান কর্মসূচি একটা ধারাবাহিকতা আশা করি এর মধ্যেই চলে আসছে। আমরা এই টিকাদান কর্মসূচি নিয়ে আমাদের অনেক আলোচনা সমালোচনা আমরা করি, দেখি। আসলে আমাদের বুঝতে হবে যে এই টিকা কর্মসূচি নিয়ে সারা বিশ্বেই কোটি কয়েক ধনী দেশ তারা এটা নিয়ে ব্যবসা করছে এবং তারা কুক্ষিগত করে রয়েছে। তাদের যা দরকার 7 গুণ স্টোর করছে। WHO কিংবা জাতিসংঘ কথাও তারা শুনছে না। এবং WHO এর ব্যাপারে তো চীন এবং আমেরিকার দ্বন্দ্ব আছেই।
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমরা জানি ইতিমধ্যে একটা ওয়ার্ল্ড মানে বৈশ্বিক প্রোগ্রামে বলেছেন যে এই টিকাকে গণপণ্য হিসেবে ডিক্লেয়ার করা, এবং ডাব্লিউএইচও কে আহ্বান জানিয়েছেন, জাতিসংঘকে আহ্বান জানিয়েছে যে এই যারা যে সমস্ত দেশ উৎপাদন করতে পারে তাদেরই মেধাস্বত্ব প্রত্যাহার করা উচিত, তাদের উৎপাদনের সুযোগ দেওয়া উচিত, এবং গরিব দেশগুলো, তৃতীয় বিশ্বের দেশগুলো সবাই যদি টিকা পায় সে ব্যাপারে অলরেডি আহ্বান জানিয়েছে। তো আমি মনে করি যে এই এই যে ভ্যাকসিন ডিপ্লোমেসি বলেন, ভ্যাকসিন বিজনেস বলেন, ভ্যাকসিন কনস্পিরেসি বলেন, এর ভিতরেও কিন্তু আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু বৈশ্বিক নেতৃত্বে আছে, আমাদের ভ্যাকসিন বাদী পেয়েছে, আমাদের অর্থনৈতিক সক্ষমতা আছে, সেই হিসাবে আমাদের যে বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি সব মিলিয়ে আমরা আশা করি, আশাবাদী যে এই ভ্যাকসিন নিয়ে আর এখন আর কোনো সমস্যা হবে না। ইতিমধ্যে যে ভ্যাকসিন গুলো এসেছে প্রায়োরিটি বেসিসে প্রবাসী ছাত্র, শিক্ষক, পুলিশ, ফ্রন্টলাইন ফাইটার যারা আছে তাদের কিন্তু দেওয়া শুরু হয়েছে, এবং গণদান টিকাদান কর্মসূচি খুব দ্রুতই সরকার ডিক্লেয়ার করবে বলে আমি যতদূর আমরা জানি সেইভাবে এগোচ্ছে। তো আমরা আমাদের এই টিকাদান কর্মসূচি শুরু হলে আমরা বিশ্বাস করি আমাদের দেশের প্রায় 42,000 প্রশিক্ষিত কর্মী আছে, 2,500 ভ্যাকসিন সেন্টার আছে আমাদের, এগুলা টিকাদান কর্মসূচি শুরু করা যেতে পারে। পার ডে আমরা 1 কোটি টিকা পর্যন্ত দিতে পারি। সুতরাং আমরা মনে করি যে সরকার, মাননীয় প্রধানমন্ত্রী সেদিনও বলেছেন সংসদে যে আমরা আমাদের টার্গেট জনগোষ্ঠীকে বিনামূল্যে টিকা দিব এবং আমরা টার্গেট টাইমের মধ্যে দিব, সেই রকম সক্ষমতা আমাদের আছে। সুতরাং সেই জায়গাটায় আমরা মনে করি যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে, আমরা কোভিড প্রথম সেকেন্ডেও এখনো যেভাবে ডেল্টা ডেও আমরা মোকাবেলা করছি, আমরা বিশ্বাস করি আমাদের সেই সক্ষমতা আছে। তবে আমি মনে করি যে টিকাদান কর্মসূচি এই একমাত্র সমাধান নয় এই কোভিড নিয়ন্ত্রণের জন্য। আমাদের সচেতনতা বাড়াতে হবে, আমাদের সবার স্বাস্থ্যবিধি মানতে হবে। আজকে জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট বলেছেন যে টিকাটা তাদের দেশপ্রেম হিসেবে নেওয়া উচিত, সবাই টিকা দেওয়া উচিত। আমি মনে করি আমাদের দেশের জনগণ এই দেশপ্রেমটা থাকা উচিত, এই দেশপ্রেমের মাধ্যমে আমাদের স্বাস্থ্যবিধিটা মেনে চলা উচিত। আর সেই প্রেক্ষাপটে সরকার আমরা দেখেছি যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। আমরা এখন আগের বিভিন্ন বিধিনিষেধের পরে এখন কঠোরভাবে সেই বিধিনিষেধ পালন করে 21 দফা কর্মসূচি দিয়েছে। সেই প্রেক্ষাপটে সরকার এই কোভিড সময়ে যে 4টি মূল নীতির উপর ভিত্তি করে সরকার আগেও করেছে, এবারও তাই, যে কর্মসৃজন, আর্থিক সহায়তা কিংবা সামাজিক সুরক্ষার আওতা বৃদ্ধি করা এবং মুদ্রা সরবরাহ বৃদ্ধি করা। দেখেন, আর্থিক সহায়তার অলরেডি উনি ডিক্লেয়ার করেছেন যে প্রত্যেক 23 কোটি টাকা দুর্যোগ মন্ত্রণালয়ের মাধ্যমে দিয়েছে, আবার 10 কেজি চাল এবং টাকা দেওয়ার জন্য অলরেডি প্রিপারেশন নিচ্ছে, 333 মাধ্যমে খাদ্য সহায়তা যাচ্ছে। সুতরাং আমরা জীবন জীবিকার রেখে আমার মনে হয় যে সরকার বিভিন্ন ভাবে যে সমস্ত কাজে বাধ্যবাধকতা আছে আন্তর্জাতিক প্রেক্ষাপটে, দেশের প্রেক্ষাপটে, সেগুলো মেনেই কিন্তু আমার মনে হয় যে সরকার সেভাবে এগিয়ে যাচ্ছে। বাজেটের ব্যাপারে আমরা যেটা বুঝি, বাজেট কিন্তু সাফিসিয়েন্ট বাজেট স্বাস্থ্য খাতে দেওয়া হয়েছে। এবারের বাজেটও 10,000 কোটি টাকা কোভিড এর জন্য মোকাবেলার জন্য রাখা হয়েছে, 100 কোটি টাকা রাখা হয়েছে এই গবেষণা খাতে, এবং আগের চেয়ে 3,500 কোটি টাকা কিন্তু বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। সুতরাং আমাদের বাজেটের কোনো সমস্যা হওয়ার কথা আছে বলে আমি মনে হয় না। সুতরাং সব মিলেই আমাদের সক্ষমতা আছে। ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ, মহাসচিব স্বাধীনতা চিকিৎসক পরিষদ, এবং তিনি আমাদের এই কোভিড সম্পর্কে আজকে যে কথাগুলি বললেন, আমরা মনে করি যে এটি তিনি আশ্বস্ত করেছেন এবং সঠিক চিত্রটি তুলে ধরেছেন যে সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি জীবন ও জীবিকার মধ্যে সংমিশ্রণ করে আমাদেরকে চালাচ্ছেন। কারণ তার সুযোগ্য নেতৃত্বে এই করোনাকালীন সময় কিন্তু আমাদের মাথাপিছু আয় বেড়েছে, আমাদের রিজার্ভ বেড়েছে, এবং আমার কাছে এই মুহূর্তে যে পরিসংখ্যানটি এসেছে বিদায়ী অর্থ বছরের থেকে আমাদের রপ্তানি 15.10% বেড়েছে এবং পোশাক খাতে 12.55% বেড়েছে। তার একটি বড় কারণ হচ্ছে যে রিসিভিং এন্ড, আমরা যেখানে এক্সপোর্ট করি সেই জায়গাগুলিতে করোনা পরিস্থিতি ভালো হয়েছে, যার ফলে তাদের কনজাম্পশনটা বেড়ে গেছে। এবং একই সাথে আমরা আরো দুটি তথ্য আমরা দেখছি যে মায়ানমার এবং ভারতে
এই করোনার এবং সেখানকার রাজনৈতিক মায়ানমারের রাজনৈতিক পরিস্থিতির কারণেও কিন্তু আমাদের এই জায়গাটায় অর্থনৈতিক একটি সমৃদ্ধি আসার সম্ভাবনা দাঁড়িয়েছে। যেমন লকডাউন আমাদের স্বাস্থ্যবিধি মানতে হবে, এটি যেমন করোনার জন্য প্রয়োজন, একই সাথে যেটি আজিজ ভাই বলেছেন যে আমাদের জীবন ও জীবিকার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই তিনি ব্যবস্থা নিয়েছেন এবং সোশ্যাল সেফটি নেটের আওতা তিনি অনেক বাড়িয়েছেন, 1,25,000 কোটি টাকা এই জায়গায় বরাদ্দ দিয়েছেন এবং মাথা গোঁজার ঠাঁই দেওয়ার জন্য তিনি, আপনারা জানেন যে ঘর দিয়েছেন এই পর্যন্ত কয়েক লক্ষ, এবং 8 লক্ষ ঘর এই মুজিব বর্ষে দিবে। তো আমরা সবকিছু মিলিয়ে এই জনবান্ধব গণবান্ধব সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা তার দৃঢ় সাহসে আমরা এগিয়ে যাচ্ছে। এই করোনার মধ্যেও কিন্তু আমাদের এই যে বড় বড় মেগা প্রকল্প, যে আমরা যে মেগা প্রকল্প যেগুলাকে বলি পদ্মা সেতু সহ, সেগুলি কিন্তু কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। তবে আমাদের একটি প্রয়োজন আছে, সেটি হচ্ছে যেটা আজিজ ভাই খুব সুন্দরভাবে বলেছেন, যে জনগণের প্রতি অনুরোধ থাকবে তারা দেশ প্রেমের পরিচয় দিয়ে তারা যেন এই টিকাটি গ্রহণ করে। এবং এটি এটি আসলে টিকা হচ্ছে একটি সাইড, এটির সাথে স্বাস্থ্যবিধি মানতে হবে, তার মধ্যে মাস্ক, স্যানিটাইজেশন এবং যে যে বিষয়গুলি আছে। এবং এতদিন আমরা জানি যারা সমালোচনা করে তারা সমালোচনার খাতিরে অ্যাস্ট্রাজেনিকার টিকারও অনেক সমালোচনা করেছে। পরবর্তীতে এখন যখন টিকার কিছুটা ভারতের এই সমস্যার কারণে এই টিকার সমস্যা এটা হয়েছে, সেটি ছিল একেবারে মানে আনপ্রেসিডেন্টেড, ভারতের করার কিছু ছিল না, যেটি আজিজ ভাই ডিক্লেয়ার করেছেন। তো সেই অবস্থায় কিন্তু সমালোচনা যারা আছে তারা কিন্তু মাথা আবার উঁচু করে কথা বলতে চাচ্ছে, সেটি তাদের একেবারেই আমরা অভ্যাসগত বিষয়। সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে করোনা ম্যানেজমেন্টে, আসলে 17 কোটি দেশের এই লোকে, এসব পৃথিবীর সবচেয়ে ঘন বসতিপূর্ণ এলাকায় এটি এই কত বড় একটি কর্মযজ্ঞ, যেটি বলেছেন যে 42,000 আমাদের প্রশিক্ষিত টিকাদান কর্মসূচির লোক আমাদের আছে। আমাদের তো ভ্যাকসিনেশন প্রোগ্রামে তো আমরা পৃথিবীর অন্যতম সাকসেসফুল কান্ট্রি, সেই হিসাবে এটি আমাদের জন্য কঠিন হবে না। আপাতকালীন যে করোনার যে প্রকোপটি শুরু হয়েছে, সেটি আমরা আশা করি 2-3 দিনের মধ্যেই একটি জায়গায় চলে এসে যাবে। এবং আজিজ ভাই যেটি বলেছেন, আমরা শুনেছি যে আজকে আগামী বৃহস্পতিবার থেকে মাস স্কেলে এই ভ্যাকসিনেশন কার্যক্রমটা শুরু হবে। সেটি শুরু হলে নিশ্চয়ই এটি কমে যাবে এবং আমরা স্বাস্থ্যবিধি মেনে আমাদের দেশের যে উন্নয়ন, আমাদের যে অব্যাহতভাবে এগিয়ে যাচ্ছে, এই মুজিব বর্ষে আমরা যে প্রত্যাশা করছি যে বঙ্গবন্ধু কন্যার হাত ধরে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, জীবন জীবিকার সমন্বয় করে আমরা সেটি আমাদের চলমান থাকবে। আপনাকে ধন্যবাদ। এবং এই পর্যায়ে ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া, সদস্য স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ এবং প্রধান উদ্যোক্তা, চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল, তাকে অনুরোধ জানাচ্ছি আজকে যে বিষয় এসেছে টিকা আসছে টিকা, এ বিষয়ে আজিজ ভাই একটি সুন্দর তথ্য দিয়েছেন যে আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি, আমরা আমদানির জন্য চেষ্টা করছি এবং সেটি চলমান, আমাদের চলে এসেছে। উৎপাদনের বিষয়টিও আলোচনার মধ্যে আছে এবং উদ্ভাবনের বিষয়টি আমাদের চলছে। সব মিলিয়ে আমরা নিশ্চয়ই আমরা প্রত্যাশা করতে পারি এই কোভিড সিচুয়েশন আমরা ম্যানেজ করে একটি সুন্দর জায়গায় আমরা চলে যাব। এই বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করার জন্য ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া, সদস্য স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি এবং বাংলাদেশ আওয়ামী লীগ এবং প্রধান উদ্যোক্তা, চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল, তাকে সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ আছে। ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া। সাউন্ড ভোরের পাতা যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি একটু তথ্য দিয়ে শুরু করতে চাই। আজকে যুক্তরাজ্যে 27,000 কোভিড আক্রান্ত হয়েছে। যুক্তরাজ্যের মতো দেশে প্রায় বেশিরভাগ মানুষ 2 ডোজের টিকা নিয়েছে। প্রশ্ন হচ্ছে, টিকা তো আসবে বাংলাদেশে, টিকা সবাই পাবো, এটা নিশ্চিত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, কিন্তু টিকা দেওয়া পর্যন্ত আমাদের তো সুস্থ থাকতে হবে। সেই দায়িত্বটা তো নিতে হবে প্রত্যেকটা মানুষের নিজের। যারা পৃথিবীতে বিভিন্ন দেশে যারা টিকা দিয়েছে 2টা ডোজ করে, সেখানে কিন্তু সংক্রমণের হার বেড়েছে। কারণ যত টিকা আবিষ্কৃত হয়েছে, কোন টিকায় তো বলেনি যে শতভাগ সুরক্ষা প্রদান করবে। হয়তো এই জন্য বারবার বলা হচ্ছে কি, আমাদের টিকা নেওয়ার পরও কিন্তু স্বাস্থ্যবিধি মানতে হবে। আমি খুব সহজভাবে বলবো যে কি, আমি আজকে সুস্থ আছি, এটা আমি মানে একটু উদাহরণ দিচ্ছি, প্রত্যেকটা মানুষকে আমি বুঝাচ্ছি। কালকে আপনি সুস্থ থাকবেন কিনা সেই গ্যারান্টি নিতে হবে আপনার নিজের। কিভাবে নিবেন? আপনি স্বাস্থ্যবিধি মানবেন, মাস্ক পরিধান করবেন এবং স্যানিটাইজ ইউজ করবেন, দূরত্ব মেনটেন করে, মানে যতটুকু কাজে অকাজে বাসা থেকে বের হওয়ার দরকার নেই। তাহলে আপনি প্রত্যেকটা দিন এই নিয়মানুবর্তিতা, এই শৃঙ্খলা যদি মানেন,
যে টিকা আসবে সেটা গ্রহণ করে আপনি সুস্থ থাকতে পারবেন। আমি যদি বলি যে টিকা আসেনি, টিকা সরকার দিন আমরা অসুস্থ হচ্ছি, এটা ভুল ধারণা। কিন্তু আমি এই হোম হসপিটালের মাধ্যমে অনেক বাসায় রুগী দেখি যারা 2টা ডোজ টিকা নিয়েছেন, এরপরেও কিন্তু তারা কোভিড আক্রান্ত হয়েছেন। ওই এক কথা, কোনো টিকাই সুরক্ষা দেবে না। সুরক্ষা দিতে পারে আপনার স্বাস্থ্যবিধি মানার উপর। আপনার এই যে মাস্কটা রয়েছে, 10 টাকার একটা মাস্ক পরে আপনি কিন্তু সুস্থ থাকতে পারবেন। যেখানে আমরা, যে সরকার দীর্ঘ 1.5 বছর ধরে, গত বছরের মার্চ থেকে শুরু করে প্রতিনিয়ত এই মানুষকে বিধিনিষেধ মানার জন্য বিভিন্ন শব্দ প্রয়োগ করে যে করোনা মুক্ত রাখার জন্য চেষ্টা করে যাচ্ছেন, আপ্রাণ চেষ্টা করছেন। আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে, ইলেকট্রনিক মিডিয়া, যারা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, যারা চিকিৎসক, সবাইকে নিয়ে এই যে মানুষকে সচেতন করার চেষ্টা করছেন। কিন্তু আমাদের দেশের মানুষ সেটাকে অনেকটা যে অবহেলা, উদাসীনতার মধ্যে দিয়ে এই করোনা সংক্রমণ হারটা বাড়িয়ে ফেলেছেন। যেমন রাজশাহী, খুলনা অঞ্চলে যদি আমরা দেখি, আজকে দেখি 100 জনের মতো মৃত্যু হয়েছে সব জায়গায়। সেখানে একটাই কারণ, রাজশাহী খুলনার সাথে তো ভারত বর্ডার রয়েছে, অনেক মানুষ চুরি করে নিজের অজান্তে এপার ওপার হয়েছে, বাড়িতে থেকেছে, বাড়ি থেকে অন্য জায়গায় থেকেছে, নোটিশ করেনি, যার কারণে এই সংক্রমণটা একেবারে চক্রাকার হারে বৃদ্ধি পেয়েছে। সুতরাং আমি একটু উদ্যত্ত আহ্বান জানাবো আপনাদের মাধ্যমে, এই মাননীয় প্রধানমন্ত্রী টিকা নিশ্চিত করেছেন, আমি শিওর আমরা সবাই যদি সুস্থ থাকি, সবাই যদি একটু ধৈর্য ধরি, আগামী ডিসেম্বরের মধ্যে দেশের 10 কোটি ডোজ টিকা আসবে, প্রায় সিংহভাগ মানুষ টিকা অন্তর্ভুক্ত হয়ে যাবেন। কিন্তু এই টিকা আসা পর্যন্ত একটু বিনীতভাবে যদি সরকারের এই কঠোর লকডাউনের বিধি নিষেধ গুলো মেনে, স্বাস্থ্যবিধি মেনে আপনি ঘরে থাকবেন। আপনি মনে রাখবেন, মানুষ খাবারের বিদ্যুৎ, আপনার সাউন্ডটা শোনা যাচ্ছে না, আপনার সাউন্ডটা একটু কানেক্ট করে নেন, একটু বাংলাদেশ হ্যাঁ ঠিক আছে। বাংলাদেশে বাংলাদেশে তো কোনো দুর্ভিক্ষ হবে না যত পরিমাণ খাবার রয়েছে। সুতরাং এই খাবারের অভাবে মানুষ মৃত্যুবরণ করবে না, সুতরাং অক্সিজেনের অভাবে মানুষ মৃত্যুবরণ করবে, সেটা মাথায় রাখতে হবে। সুতরাং আমরা যাতে এই অক্সিজেনের অভাব বা সংকটে না পড়ি, মানে করোনায় আক্রান্ত না হই, সেদিকে নিজেদের খেয়াল রাখতে হবে। নিজের জীবন নিজের কাছে সুরক্ষিত রাখতে হবে। আমরা সবাই আদেশ দিতে পারি, নির্দেশ দিতে পারি, আহ্বান করতে পারি, কিন্তু আপনার জীবন আপনি সুরক্ষিত করবেন। ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া, সদস্য স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি বাংলাদেশ আওয়ামী লীগ এবং প্রধান উদ্যোক্তা চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল। আপনার মতো আমরাও উদাত্ত আহ্বান জানাই জনগণকে যে তারা সকলে সচেতন থাকবে। জীবনটি আপনার, জীবনটি সরকারের নয়, এটি মনে রাখতে হবে। আপনার জীবনের মাধ্যমে, আপনার সচেতনতার কারণে আপনার পরিবার বেঁচে যাবে। কারণ আপনি এমন একটি রোগ, এরকম রোগ নয় যেটা আপনার হার্টের প্রবলেম, আপনি চিকিৎসা করে আসলেন, আপনি ভালো হয়ে গেলেন, কারো কোনো চিন্তা না। আপনি একা তো না, আপনার দ্বারা ইনফেক্টেড হতে পারে অনেকে। আপনার অসচেতনতার কারণে, আপনার অসচেতনতার কারণে অনেকে ইনফেক্টেড হতে পারে। এবং এমন একটি ঝুঁকির মধ্যে সরকারের স্বাস্থ্য ব্যবস্থাকে ফেলে দিবেন না যাতে আমাদের আনম্যানেজেবল হয়। আমরা তো একটা প্রেডিকশন করা আছে, সবকিছুর একটা সীমাবদ্ধতা আছে, সেই জায়গায় যেন আমরা বাইরে না চলে যাই। সেই জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো, যেটি আজিজ ভাই বলেছেন, দেশপ্রেমের পরিচয় দিয়ে আমরা সকলে এই টিকা গ্রহণ করব। ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া, আপনাকে ধন্যবাদ জানাই সুন্দরভাবে বক্তব্যের জন্য। এবং এই পর্যায়ে আমি অনুরোধ জানাচ্ছি ডাক্তার মোহাম্মদ সালেম মাহমুদ তুষার, করোনা গবেষক, ঢাকা মেডিকেল হাসপাতাল, যিনি দীর্ঘদিন করোনা রোগী ডিল করছেন এবং করোনা গবেষণা করছেন, যে আমরা টিকা আসছে, টিকা আমরা এসেছে এবং আসছে, এবং আজিজ ভাই যেটি বলেছেন যে আমরা আমদানি করছি, উৎপাদনেও যাওয়ার চেষ্টা করছি এবং উদ্ভাবনেরও চেষ্টা করছি, বাজেটেও অর্থ রাখা হয়েছে। তো সবকিছু মিলিয়ে এই করোনা ম্যানেজমেন্টে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এখনো ভালো অবস্থানে আছে এবং থাকবে। তবে সকলকে সচেতনতা, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এই বিষয়ে আজকে টিকা এসেছে এবং আসছে টিকা, এই বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করার জন্য ডাক্তার মোহাম্মদ সালেহ মাহমুদ তুষারকে অনুরোধ জানাচ্ছি। তুষার বলুন। ধন্যবাদ ভোরের পাতাকে। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভোরের পাতাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং উপস্থিত সবাইকে, বিদ্যুৎ ভাই এবং আজিজ স্যার আসসালামু আলাইকুম, নাসির ভাই আপনাকে আসসালামু আলাইকুম। আসলে যেই কথাটা টিকা আসছে, টিকা আসবে, আমরা খুব লাকি যে আমরা এই আলোচনাটা করতে পারছি। আমরা ডেভেলপিং কান্ট্রি হিসেবে যখন পৃথিবীর 190টা দেশ টিকা পায়নি, মাননীয় প্রধানমন্ত্রীর কল্যাণে আমরা কিন্তু সেই টিকাটা
প্রথম দিকে সংগ্রহ করতে সক্ষম হয়েছি। কিন্তু আমরা খুব দুঃখজনক ভাবে, আমি চিকিৎসক হিসেবে বলছি, আমাদের টিকা কেন্দ্রগুলি ফাঁকা পড়েছিল যখন টিকা অ্যাভেলেবেল ছিল। কিন্তু এখন যখন টিকার ক্রাইসিসের কথা বলছি, আমরা সোর্সিং করতে পারছি না, তখন কিন্তু আমরা দেখছি যে এরকম একটা প্রকোপ, একটা করোনার ধাক্কা আবার এসেছে। এটা হয়তো মানে ভারত বা ইংল্যান্ডেও যেরকম ভ্যাকসিন নেওয়ার পরও প্রকোপটা যাচ্ছে, ডেল্টা ভ্যারিয়েন্টে এতই বেশি ছোঁয়াচ্ছে যে এটা ছড়াচ্ছে। কিন্তু আমরা যদি টিকা নিয়ে থাকতাম, তাহলে কিন্তু আমরা হয়তো এর চেয়ে আরো ভালো অবস্থাতে থাকতাম। আমরা হয়তো আরো শক্তভাবে বলতে পারতাম আমাদের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমরা অনেক শক্তিশালী। আমরা চিকিৎসকরা যখন সামনে থেকে চিকিৎসা দিচ্ছি, তখন আশঙ্কা নিয়ে চিকিৎসা দিতাম না, একটা শক্তি নিয়ে চিকিৎসা দিতে পারতাম। কিন্তু এখন কিন্তু আমরা প্রত্যেকটা মুহূর্তে ভয়ে আছি। আমরা না, প্রত্যেকটা জনস্বাস্থ্য প্রতিনিধি যারা আছে প্রত্যেকে সবাই কিন্তু শঙ্কায় আছে। শঙ্কায় নাই শুধুমাত্র আম জনতা, যারা হচ্ছে গিয়ে এখনো মাস্ক খুলে বাইরে বেড়াচ্ছে, যারা এখনো গ্যাদারিং এ যাচ্ছে, যারা এখনো বাইরে পুলিশ বা সেনাবাহিনীর কর্মকাণ্ড দেখার জন্য ঘর থেকে বের হয়ে আসছে। তারা চিন্তা করছে না তাদের এই সামান্য মানে আহ কি বলবো এটাকে, উৎসুক কিউরিসিটি, উৎসুক কার্যক্রম, এই কিউরিসিটিটুকু তার পরিবারের জন্য, তার সমাজের জন্য এবং সর্বোপরি আমাদের পুরো বাংলাদেশের জন্য একটা হুমকির কারণ হচ্ছে। কারণ এই ভাইরাসটা, এই যে আজকে আমি একটা রিসার্চের ইয়ে থেকেই যদি বলি, আর নট অর্থাৎ সংক্রমণের হারটা যেরকম থাকে সেটা 1.56 এর উপরে, যেটা বোঝায় যে একজন সংক্রমিত ব্যক্তি থেকে এই ভাইরাসটা তাহলে এই ভাইরাসে আজকে যে সংখ্যাটা পেলাম আমরা প্রায় 10,000-এর মতো, আমরা যদি গত 14 দিনের হিসাব করি, প্রায় 1 লক্ষ লোক সংক্রমিত হয়েছে। এই 1 লক্ষ লোক কিন্তু ভাইরাসটা ক্যারি করছে, যারা সাইন্টিফিক হিসাব অনুযায়ী প্রায় 1.5 লক্ষ লোককে সংক্রমিত করতে পারবে আগামী 10 দিনের মধ্যে। তাহলে আমরা যদি এরকম, এটা এটা কিন্তু মানে গাণিতিক হারে বাড়বে, এবং এই সংখ্যাটা যখন আউট অফ কন্ট্রোল চলে যাবে, তখন কিন্তু আমরা পারবো না। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যতই মজবুত থাকুক, আমরা ডাক্তাররা যতই কাজ করতে চাই, আমরা বেড দিতে পারবো না। আমরা যদি এখন, তখন যদি আমরা, আমাদের জনগণ আমাদেরকে কোশ্চেন করে যে কেন আমাদের অক্সিজেন সাপ্লাই নাই, কেন আমাদের বেড নাই, একটা দেশের কখনোই তার আহ প্রত্যেকটা বাসায় বাসায় হাসপাতাল বানানো সম্ভব না। যে পরিমাণ সেট আপ দরকার, যদি একটা নির্দিষ্ট সময়ে অনেক বেশি রুগী আসে, তাহলে যে কোনো দেশের, আমরা এর আগেও উদাহরণ হিসেবে স্পেন, ইটালিকে দেখেছি, আধুনিক বিশ্ব হওয়ার সত্ত্বেও তাদের তাদের স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে গিয়েছিল। আমরা অনেক লাকি, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা অনেক মজবুত, যার কারণে আমরা এখনো কিন্তু প্রচন্ড ভালো মতো প্রত্যেকটা মানুষকে সেবা দিতে পারছি। কিন্তু আমরা যদি আজকেই রাজশাহী, খুলনা, বগুড়ার কথা চিন্তা করি, ওখানেই কিন্তু মানুষের হাসপাতালে রোগী সিট পাচ্ছে না। একটা মানুষ অক্সিজেনের অভাবে বগুড়া থেকে ছুটে আসতে হচ্ছে ঢাকাতে। কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা তো এরকম করে তৈরি করা নেই, আমাদেরটা কিন্তু আছে রেফারেন্স বেসড হবে। বগুড়া থেকে যদি কোনো কেউ রেফার করে, তাহলেই ঢাকাতে আসতে হবে। যদি ওখানকার স্বাস্থ্য ব্যবস্থা মেনটেন করতে না পারে, তাহলেই সেন্ট্রাল সিস্টেমে আসবে। কিন্তু যদি এইভাবে বাড়তে থাকে, তাহলে আমি আহ আশঙ্কা করে বলছি যে এটা খুবই মানে ভয়াবহ একটা পরিণতির দিকে যাচ্ছি। এ থেকে উত্তরানোর একটাই উপায়, ভ্যাকসিনটা নিতে হবে। এই ভ্যাকসিন যখনই অ্যাভেলেবল হয়, তখনই আমাদের সাধারণ মানুষদের মধ্যে, শুধু সাধারণ না, অনেক শিক্ষিত মানুষের মধ্যে যে রকম কোশ্চেনের অবতারণা হয় যে এই ভ্যাকসিনে কোনো কার্যকারিতাটা কতটুকু, কি হবে না হবে। WHO অ্যাপ্রুভড একটা ভ্যাকসিন যখন আমরা অ্যাভেলেবল করে দিচ্ছি, সেখানে কোশ্চেন করার আগে আমাদের কোশ্চেন করতে হবে, আমরা যে কোনো প্রেসক্রিপশন ছাড়া, কোনো রকম ডাক্তারি পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাচ্ছি, তার পরিণতিটা কতটুকু ভয়ঙ্কর। সেই কথা বিবেচনা না করে আমরা যেই একটা অ্যাভেলেবল একটা মহামারী থেকে উতরে আসার জন্য কার্যকরী ভ্যাকসিন গ্রহণের কোনো বিকল্প নেই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন 10 কোটি ভ্যাকসিন দিবে, বলেছেন প্রত্যেকটা মানুষের জন্য বিনামূল্যে ভ্যাকসিন দিবে। আমি এখানে উপস্থিত সিনিয়র সবাইকে বলি যে আমাদের কিন্তু সামনে একটা আরেকটা শঙ্কার আছে, বেশ আশঙ্কা আছে। এক শ্রেণীর অসাধু মানে ব্যবসায়ী আছে, যারা এই কি বলবো সংকটময় সময়ের মধ্যে ব্যবসা করার চেষ্টা করে। এর আগে আমরা উদাহরণ দেখেছি, যখন কিটের সংকট ছিল, তখন করোনার এই যে টেস্টিং নিয়ে অসাধু ব্যবসায়ী হয়েছে।
তো এইরকম একটা ভ্যাকসিন নিয়ে ব্যবসা করার একটা চেষ্টা চলবে, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলে দিয়েছে সব সময় ভ্যাকসিন থাকবে ফ্রি। কিন্তু আমাদের জাতিগতভাবে আমাদের সাধারণ মানুষরা, আমার কাছে অনেক অনুরোধ এখন আসছে কিভাবে প্রয়োজন হলে টাকা দিয়ে আমি কিনে নিব, কিন্তু আমাকে একটা ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে, কারণ আমার কাছে এনআইডি নাই, আমি এখন রেজিস্ট্রেশন করতে পারবো না। এই যে আমরা যদি এইভাবে এগিয়ে আসি, আমরা কিন্তু একজন অসাধু ব্যবসায়ীকে প্রভোগ করছি, সুযোগ করে দিচ্ছি তার এই ব্যবসাটা করতে। তাহলে এইরকম মানসিকতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে, ধৈর্য ধরতে হবে। যখন সময় আসবে, যখন রেজিস্ট্রেশন হবে, তখন কিন্তু আমরা পাবো। আমরা আজকে ডিজি মহোদয়ের কিন্তু একটা বক্তব্য থেকে আমরা একটা হিন্টস পেয়েছি যে 40 বছরের যে টাইম এইজ ব্যারিয়ার, সেটা কিন্তু কমিয়ে 35 ইয়ার্স হচ্ছে। তাহলে ধীরে ধীরে, এবং অলরেডি কিন্তু শিক্ষার্থী যারা 20-22 বছরের শিক্ষার্থী, তাদের কিন্তু রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে। ধীরে ধীরে প্রত্যেকটি জনগণকে টিকার আওতায় আনা হবে। আমাদের ধৈর্য ধরতে হবে, আমরা যেন একজন অসাধু ব্যবসায়ীকে মানে সুযোগ না করে দিই যে আমি টাকা দিব, আমাকে অ্যারেঞ্জ করে দেওয়া হোক একটা ভ্যাকসিন। তাহলে কিন্তু আমাদের এই পুরো ভ্যাকসিন সিস্টেমটা একটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে, সবার অনাস্থা তৈরি হবে এই ভ্যাকসিনের উপরে। তো এই বিষয়ে আমাদের এখন থেকেই আহ খুবই সতর্ক থাকতে হবে যেন এই রকম কাজ এই ভ্যাকসিনের ক্ষেত্রে না হয়। ধন্যবাদ ডাক্তার সালেহ মাহমুদ তুষার, করোনা গবেষক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, এবং যিনি দীর্ঘদিন করোনা নিয়ে কাজ করছেন। তাকে ধন্যবাদ জানাই। এবং তিনি স্পষ্টভাবেই বলেছেন যে আমাদের জনগণের সহযোগিতা করা প্রয়োজন আছে। তারা যদি সহযোগিতা না করে, ম্যানেজেবল সিচুয়েশনে না থাকে, তখন ডাক্তার কিংবা সরকারকে দায়ী করে কোনো লাভ হবে না। সেই জায়গাটায় আমাদের ধৈর্য ধারণ করতে হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছেন যে যত টাকা লাগে আমি ভ্যাকসিনের ব্যবস্থা করব, এবং তিনি ডিসেম্বরের মধ্যে আমাদেরকে বলেছেন যে 10 কোটি ভ্যাকসিন চলে আসবে। এখন আমাদের হাতে যে মজুদ আছে সেটিও আমাদের শেষ হতে আমাদেরকে কিছুদিন সময় লাগবে। এর মধ্যে চায়নার থেকে আমাদের এটি চলে আসবে আমরা বিশ্বাস করি। এবং তুষার যে একটি সতর্কবাণী যেটা করেছে, যেটা ভারতে আমরা দেখেছি এ ধরনের ঘটনা ঘটেছে, তো আমরা বাংলাদেশে নিশ্চয়ই এ ধরনের ঘটনা ঘটবে না, সেটি সরকার সচেতন থাকবে এবং জনগণও সচেতন হওয়া প্রয়োজন আছে। কারণ এই জায়গাটায় অসাধু ব্যবসায়ীরা অনেক ধরনের ঘটনা ঘটে, আমরা দেখি এখন ডিজিটাল প্ল্যাটফর্মে অনেক ধরনের ঘটনা ঘটছে। সেই জায়গায় আমাদের সচেতন থাকতে হবে এবং ধৈর্য ধরতে হবে। সরকারের প্রতি আস্থা আপনাদের সব সময় আছে, থাকবে, এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর হাতে যতক্ষণ দেশ, ততক্ষণ পথ হারাবে না বাংলাদেশ। তার সুযোগ্য নেতৃত্বে যেমন আমরা অর্থনৈতিক সমৃদ্ধিতে আছি, সকল ইন্ডেক্সে আমরা ভালো আছি, নিশ্চয়ই আমরা সেই প্রথম দিকে যে অবস্থায় ছিলাম তার থেকে ভালো অবস্থায় এই ডিসেম্বরের মধ্যে চলে যাব, আমরা সেই প্রত্যাশা করি। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আবারও সম্মানিত অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ, মহাসচিব স্বাধীনতা চিকিৎসক পরিষদ, তাকে আবারও আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে 1 থেকে 1.5 মিনিটে কিছু বলার জন্য বিনীত জানাচ্ছি। জনাব আব্দুল আজিজ। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের এই ভ্যাকসিন নিয়ে অনেক গবেষণা চলছে। এটার ইমিউনিটি কতদিন থাকবে, অ্যান্টিবডি কিংবা রোগ প্রতিরোধক ক্ষমতা কতদিন থাকবে। অলরেডি আমাদের রকফেলার ইউনিভার্সিটি, পেনসিলভেনিয়া ইউনিভার্সিটি তার একটা গবেষণা দেখেছে যে লাইফ লং থাকার সম্ভাবনা আছে। আমাদের যেমন জনসন এন্ড জনসন আনার চেষ্টা হচ্ছে, যে সেটা আনতে পারলে আমাদের সিঙ্গেল ডোজ আমাদের জন্য সুবিধা হবে। তো সরকার আসলে সব ধরনের চিকিৎসা করছে। তবে খুবই দুঃখজনক হলো যে আজকেও আমাদের চিকিৎসকদের একটা সংগঠন, একটা রাজনৈতিক আদর্শ সংগঠন, তারাও সাংবাদিক সম্মেলন করে এই টিকাদান কর্মসূচির সমালোচনা করেছে। দুঃখ লাগে যে এই ডক্টর তুষার ঠিকই বলেছে, টিকাদান কর্মসূচির শুরুতে আমরা তাদের সমালোচনা দেখেছি, টিকা আসবে না, টিকা আসলে এটা ভালো না, ফ্যাট আছে, সাইড এফেক্ট আছে, এটা পানি, অনেক কিছু দেখেছি। টিকা যখন আসছে তখন তারাও যেতে চায় নাই। পরবর্তী সময়ে আমরা অন্য সিনারি দেখেছি, এখন আবার তারা সমালোচনা করছে। আসলে এই রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে সমালোচনা না করে, আসলে মানুষকে বিভ্রান্ত না করে সরকারকে সহযোগিতা করা উচিত। তারা জনগণকে বোঝানো উচিত, এই সবাই স্বাস্থ্যবিধি মানার কথা বলা উচিত। তাহলে আসলে আমরা একটা মানুষ ভুল বুঝবে না। জিনিসটা এখন বুঝতে হবে যে আগে ছিল শহর কেন্দ্রিক করোনা, এখন কিন্তু গ্রাম কেন্দ্রিক। এবং এখন হাসপাতালে যেগুলো ভর্তি হচ্ছে 50% গ্রামের রোগী। আগে যেমন শহরের ডিভিশনাল শহরে সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনা হাসপাতালে ভালো ছিল, এখন কিন্তু জেলা লেভেলে, উপজেলা লেভেলে সেই ব্যবস্থা নেই।
কিন্তু সারা দেশে ইউনিফর্মলি এভারেজ 20% করোনা সব ডিস্ট্রিক্টেই আছে এখন। সুতরাং সেই প্রেক্ষাপটে জনসাধারণকেও সেই গুরুত্ব অনুধাবন করতে হবে। আজকে যারা সমালোচনা করছে বিভিন্ন রাজনৈতিক দলও আমি বলবো তারা তাদেরকেও এই পরিস্থিতি অনুধাবন করতে হবে। তারা কেবল সরকার পতন কিভাবে করা যায় এই চিন্তা করেই রাত দিন কাটাচ্ছে। করোনাতে মুক্ত পাওয়ার মতো তারা কি চিন্তা করে না। তারা এই স্কুল কলেজগুলো দ্রুত কিভাবে খুলে দেওয়া যায় সেই চিন্তা করছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমি একজন সন্তানকেও ছেলে মেয়েদেরকে অরক্ষিত রাখবো না। আজকে এখন তাদের উদ্দেশ্য অন্যটি, যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে গেলে দুই একটি ডেড বডি নিয়ে তারা মিছিল করতে পারবে, সরকার পতন করবে। সুতরাং এই উদ্দেশ্য নিয়ে তারা ঘুরে, সুতরাং তাদের কোনো অস্তিত্ব নাই। সুতরাং আমি মনে করি জনসাধারণের উদ্দেশ্যে বলবো যে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সবাই আপনারা সরকারের নির্দেশনা মেনে চলুন। জননেত্রী শেখ হাসিনা এই কোভিড সিচুয়েশনে যে নেতৃত্ব দিচ্ছে বিশ্বে প্রশংসিত হচ্ছে। আপনাদের ফুড সিকিউরিটি আছে, ইকোনমিক সিকিউরিটি আছে, আপনারা নিশ্চিন্তে খালি ঘরে বসে থাকুন। 333-তে ফোন করলে খাদ্য চলে আসবে। জীবন জীবিকার দায়িত্ব জননেত্রী শেখ হাসিনার। সুতরাং আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন, টিকার দায়িত্ব জননেত্রী শেখ হাসিনার। আপনারা শুধু একটি দায়িত্ব পালন করুন, এই এখনকার যে 21 দফা মেনে চলুন, আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন, তাহলেই আমরা এই করোনা মুক্ত বাংলাদেশ পাবো। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই সেটা সম্ভব। ধন্যবাদ আপনাকে, সবাইকে ধন্যবাদ। আপনার পূর্বের পাতার কর্তৃপক্ষকে ধন্যবাদ, মাননীয় সঞ্চালককে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত অধ্যাপক ডক্টর আব্দুল আজিজ, মহাসচিব স্বাধীনতা চিকিৎসা পরিষদ। তিনি বলেছেন যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েছেন করোনার টিকা দেওয়ার, তিনি দায়িত্ব নিয়েছেন জীবিকার ব্যবস্থা করার, জনগণকে এগিয়ে আসতে হবে এই কর্মসূচি থেকে সহযোগিতা করার জন্য, এবং তারা ভ্যাকসিনেটেড হবে, তারা স্বাস্থ্যবিধি মেনে চলবে। আর যারা রাজনীতির বিপক্ষে কথা বলছেন, যারা বিপক্ষ শক্তি, তাদেরকে অনুরোধ করার তিনি করেছেন তারা প্রকৃত সত্য দিয়ে যেন মানুষকে তারা উৎসাহী করে টিকা দেওয়ার জন্য, বিভ্রান্ত যেন তারা না করে। কারণ সমালোচনা করলে সমালোচনা অনেক ধরনের করা যায়। তারা যখন দায়িত্বে ছিলেন তারা কি করেছেন সেটি এদেশের মানুষ জানে, দেখেছে। কারণ আওয়ামী লীগের এই সময় যত উন্নয়ন হয়েছে, এদেশে 50 বছরের এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা দেখেছি 21 বছর আওয়ামী লীগ সরকার ছিল, বাকি সময় অন্যরা ছিল। সেই সময় উন্নয়নের কি হার আমরা দেখেছি। সেই জায়গায় পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ জনগণকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী সীমিত সম্পদের মধ্যে করোনা ম্যানেজমেন্টে আজ বিশ্বে প্রশংসিত হয়েছেন। তিনি আজ বৈশ্বিক নেতা হিসাবে তিনি যেভাবে দায়িত্ব পালন করছেন, আমরা বলবো যে আন্তর্জাতিক সেমিনারে যে বিষয়গুলি উপস্থাপন করেছেন, এটি আসলে বিশ্বের বিষয় হিসাবে তিনি কাজ করছেন। তার হাতকে শক্তিশালী করব আমরা সকলে মিলে, এই প্রত্যাশা ব্যক্ত করি। ডক্টর আব্দুল আজিজ, আপনাকে ধন্যবাদ জানাই। এবং এই পর্যায়ে ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া, সদস্য স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ এবং প্রধান উদ্যোক্তা চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল, তাকে আপনাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু সংক্ষিপ্ত 1 থেকে 1.5 মিনিটে বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া। আসলে আগামীতে যে বিষয়টা আমরা আরো বেশি নজর দেওয়া উচিত, ঈদুল আজহার কোরবানির গরুর হাট একটা ট্রেডিশনাল, সাধারণ মানুষ এই গরুর হাটে যেতে পছন্দ করে। সরকার ইতিমধ্যে কিছু বিধিনিষেধ দিয়েছেন যে গরুর হাটের ক্ষেত্রে। আমার মনে হয় যে সেক্ষেত্রে যত কম সংখ্যক হাট বসানো যায় একটা সীমিত সময়ের মধ্যে, খুবই অল্প সময়, আর এই মানুষ যাতে এই গরুর হাটে গিয়ে গরুটা না কিনা অনলাইনে পছন্দ করে। অল্প সময়ে বিভিন্ন খামার রয়েছে বাংলাদেশে, এই সাম্প্রতিক সময়ে অ্যাগ্রো ফার্ম বিশাল ভাবে ব্যাপ্তি ছড়িয়েছে, বিভিন্ন জেলায় রয়েছে, উপজেলা রয়েছে। অ্যাগ্রো ফার্ম থেকে আগে থেকে যদি গরু পছন্দ করেন, আমার মনে হয় এটা ভালো হবে। আর গরুর হাটে যদি আমরা এই যে জনসমাগমটা কমাতে পারি, আমার মনে হয় যে এই 14 দিন যে লকডাউন হয়েছে, এই লকডাউনের সুফল আমরা পাবো 14 দিন পরে। এই সময় যদি আবার আমরা যদি এই কোরবানি হাটের মতো জনসাধারণ ব্যবস্থা করে দিই, আমার মনে হয় যে কি আবার হয়তো ঈদের পরে সংক্রমণ হার বেড়ে যাবে, আবার লকডাউনে যেতে হবে। সুতরাং আমরা সবাই মিলে সম্মিলিতভাবে উৎসব আমেজকে একটু কমিয়ে, আবেগ কমিয়ে, বিবেক এবং পরিবারের কথা চিন্তা করে এই হাটে পরিহার করব, সেটাই কামনা উচিত। আর সবাই টিকা পাবেন, নিশ্চিত থাকেন। টিকা পাওয়ার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলুন, মাস্ক পরুন, আর সরকারের বিধিনিষেধ মেনে সরকারকে সহায়তা করুন। ধন্যবাদ সকল। ধন্যবাদ
ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া, সদস্য স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি, এবং তিনি প্রধান উদ্যোক্তা চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল। আপনি সুন্দর একটি বিষয় উপস্থাপনা করেছেন যে আমাদের এই গরুর হাট, এটি আমাদের অনেকের উচ্ছ্বাস থাকে, অনেকের আবেগ থাকে। আবেগ না দিয়ে বিবেকের কথা, ব্যবহারের কথা আপনি বলেছেন, একেবারে যথার্থই বলেছেন। এটির সাথে সাথে আবার ছুটিতে মুভমেন্ট 14 দিনের পরে আসলে তো লকডাউন এটি কন্টিনিউয়াস করা যাবে না। তো মানুষ যদি যেন আবার সেই নারীর টানে বাড়ি যাওয়ার সেই উদ্যোগটি না নেয়, কারণ এই মুভমেন্টগুলি আসলে আমাদের করোনা ছড়ায়। বেঁচে থাকলে ঈদ অনেকবার উদযাপন করা যাবে। আর আপনি একা তো না, আপনি যদি ইনফেক্টেড হন, আপনার দ্বারা তো অনেকে সংক্রামিত হচ্ছে। এই জায়গায় আপনার যদি, আমি আগেও বলছি, হার্টের সমস্যা হলে সমস্যার সমাধান আপনি, আমরা বলতাম না যে আপনি মুভমেন্ট করেন না, কিন্তু এই ক্ষেত্রে তো আপনি অন্যকে ছড়াচ্ছেন। অতএব স্বাস্থ্যবিধির ক্ষেত্রে সচেতন হতে হবে, বিবেকবান হতে হবে, এবং আমি যেটি বলি দেশ প্রেমের পরিচয় দিয়ে আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন, এবং ধৈর্য ধরতে হবে। আমাদের বিশ্বাস, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে নেতৃত্ব দিচ্ছেন পৃথিবীতে, এটি অনন্য নেতৃত্ব, এবং তিনি বঙ্গবন্ধু কন্যা বলেই তিনি এটি পারছেন। আমরা আপনাকে ধন্যবাদ জানাই সুন্দর বক্তব্যের জন্য, এবং এ পর্যায়ে আমরা তুষারের বক্তব্যের মধ্যে আমরা শেষ করবো আজকে আলোচনা। ডাক্তার মোহাম্মদ সালেহ মাহমুদ তুষার, করোনা গবেষক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, এবং যিনি দীর্ঘদিন সেখানে কাজ করছেন, তাকে আজকে আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ যাচ্ছে, একেবারে সংক্ষিপ্ত ভাবে। জি, ধন্যবাদ। আমি দর্শকদের জন্য আসলে প্রত্যেকবারই যে কথা বলি, সব বাইরের মানুষের কথা চিন্তা করা লাগবে না, শুধু ব্যক্তিগত আপনার কথা চিন্তা করেন, আপনার নিজের পরিবারের আপনজনদের কথা চিন্তা করেন। আমরা যদি এইটুকুর কথা চিন্তা করি, বাইরে না বের হই, আমরা সবাইকে ভালো রাখতে পারবো। এবং এই জন্য আমাদের স্বাস্থ্যবিধির কথা যেটা বলি, এটা বলতে বলতে আসলে সবাই মোটামুটি জানি, কিন্তু কেউই গুরুত্ব সহকারে এটা মানি না। আমরা ভ্যাকসিনটা নিয়ে নিব, আমরা বাইরে যাব না, প্রয়োজন ছাড়া আমরা বাইরে যাব না, এবং বাইরে গেলেও নিরাপদ দূরত্ব, যেটা 6 ফিট ডিস্টেন্স যে মেনটেন করা বলে, সেটা মেনটেন করব। আমি যদি দেখি অন্য আরেকটা জায়গায় গ্যাদারিং হচ্ছে, সেখানে না যাই, তাহলে এবং প্রত্যেকেই যদি এই কাজটা করি, তাহলে কিন্তু কোনো গ্যাদারিং হবে না। কোনো জায়গায় মানে জনসমাগমের জোট আছে, আমরা মানুষ হিসেবে সেই জায়গাটাতেই বারবার আকৃষ্ট হয়ে যেতে চাই। এইটাই ভুল। এই ভুল থেকে আমাদেরকে সচেতন হইতে হবে যেন গ্যাদারিংটা অ্যাভয়েড করতে পারি, কারণ এই ডেল্টা ভ্যারিয়েন্টটা খুবই বেশি সংক্রমণশীল। আরেকটা জিনিস মনে রাখতে হবে, এটা খুবই ছোঁয়াচে, কিন্তু কিন্তু খুব বেশি খারাপ অবস্থা করে ফেলছে না। সেই জন্য উপসর্গ যদি দেখা দেয়, জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা বা গন্ধ না পাওয়া, তাহলে আপনি অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করবেন যত তাড়াতাড়ি সম্ভব, এবং নিজেকে আইসোলেটেড করে ফেলবেন। লুকিয়ে রাখার কিছু নাই, লুকিয়ে রেখে অন্যের সাথে মিশেই বরং এই জিনিসটা ছোঁয়ানোর ভাবটা আরো বাড়তে পারে। আপনি নিজে পরিবার থেকে এবং সমাজ থেকে নিজেকে গুটিয়ে রাখুন, আইসোলেশন রাখুন। টেলিমেডিসিন এবং অন্যান্য ব্যবস্থার মাধ্যমে আপনি একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে আশা করি বাসাতেই মানে সুস্থ হয়ে উঠবেন। কিন্তু যদি আপনি প্রথম থেকে চিকিৎসকের পরামর্শ থাকেন, তাহলে সেই চিকিৎসকটা আপনাকে রাইট টাইমে হাসপাতালে যেতে হবে কিনা সেটার পরামর্শ দিতে হবে। সবাই ভালো থাকবেন। ঈদের কথা বিদ্যুৎ বড়ুয়া ভাইয়া যেটা বললেন, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ঈদটা যদি পালন করতেই হয়, খুব মানে পালন তো করবোই আমরা, জাতিগত উৎসব মুখর মানুষ, কিন্তু এই ঈদটার কিন্তু নামই হচ্ছে গিয়ে কুরবানির ঈদ, স্যাক্রিফাইসের ঈদ। এইখানে যদি আমরা স্যাক্রিফাইস না করি, আমরা যদি আমাদের ছাড় দেওয়ার পরিচয়টা না দিই, তাহলে কিন্তু আমরা আবারও হেরে যাব। এবং প্রত্যেকবারই কিন্তু আমরা ঝুঁকির কাছ থেকে লাকিলি বের হয়ে আসি, কিন্তু অ্যাক্সিডেন্ট কিন্তু একবারই হয়। একবারই যদি স্বাস্থ্য ব্যবস্থা আমাদের কোনোভাবে ভেঙে পড়ে, তাহলে এটার দায়ভার কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অনেক দিন ধরে টানতে হবে। ধন্যবাদ, সবার শুভকামনা, সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ ডাক্তার সালেহ মাহমুদ তুষার, করোনা গবেষক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। অত্যন্ত সুন্দরভাবে বলেছেন যে আমাদেরকে অবশ্যই এই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আবেগপ্রবণ মানুষ, আমরা উৎসব করব কিন্তু স্বাস্থ্যবিধি মেনে, এবং এটি যদি আমরা না মানি তাহলে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে আমরা ঝুঁকির মধ্যে ফেলে দেব। এটা অবশ্যই সত্য। কারণ আমরা যদি আজকে বিভিন্ন জায়গার যে অক্সিজেনের সমস্যার কারণে বা অন্যান্য চিকিৎসাগত কারণে মানুষের যে ছটফটানি আমরা দেখেছি, যে করুণ অবস্থা আমরা দেখছি, এবং ভারতে যে আমরা করুণ অবস্থা, ইভেন উন্নত বিশ্বে যদি আমরা ব্রাজিলের দিকে তাকাই, ইউএস এর দিকে আমরা দেখেছি যে কঠিন অবস্থা, উন্নত দেশ হয়েও কিন্তু তারা এটি ম্যানেজ করতে পারে না। আমাদেরকে সেই ম্যানেজেবল অবস্থায় থাকতে হলে স্বাস্থ্যবিধি মানতে হবে, টিকা নিতে হবে,
এবং কথাটি আমাদের মনে রাখতে হবে, জীবনটি আমার, আমার পরিবারের দিকে আমার খেয়াল রাখতে হবে, এবং দেশপ্রেমের পরিচয় দিয়ে আমরা সবাই আত্মসমালোচনা না করে, আত্মসমালোচনা করে আমরা নিজে যে কাজটি করছি, অন্যকে উপদেশ দিচ্ছি কিন্তু আমি মানছি না, সেটি যেন না হয়, আমিও মানব। সকলে মিলে আমরা, যেমন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নিশ্চয়তা দিয়েছেন, টিকা আসছে, টিকা আসবে, এবং তিনি আমাদের জীবিকার জন্য তিনি যে ব্যবস্থাটি করেছেন ভার্নারেবল গ্রুপের জন্য, সেটিও আছে। সব মিলিয়ে সরকার চেষ্টা করছে। আমরা সকলে মিলে এই করোনার মহামারী আমরা অবশ্যই ফেস করতে পারবো এবং ভালোভাবে এখান থেকে আমাদের উত্তরণ হবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল আজিজ, মহাসচিব স্বাধীনতা চিকিৎসক পরিষদ, যিনি দীর্ঘদিন এই নেতৃত্বে আছেন, তিনি অবদান রেখে চলেছেন এই চিকিৎসা খাতে, তাকে ধন্যবাদ জানাই। ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া, সদস্য স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি বাংলাদেশ আওয়ামী লীগ এবং প্রধান উদ্যোক্তা চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল, তাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই ডাক্তার মাহমুদ তুষার, করোনা গবেষক এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আপনারা সকলেই অত্যন্ত সুন্দর বক্তব্য দিয়েছেন। আপনারা আলোচনায় যে বিষয়গুলি তুলে ধরেছেন, আমাদের দর্শক শ্রোতারা আলোকিত হয়েছেন, তারা সমৃদ্ধ হয়েছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা এই সংলাপের পরিকল্পনায় নির্দেশনায় যিনি আছেন ডক্টর কাজী ইর্তেজা হাসান, সিআইপি সম্পাদক ও প্রকাশক দৈনিক ভোরের পাতা এবং পিপলস টাইম, তিনি সহসভাপতি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ এবং সদস্য শিল্প বাণিজ্য উপকমিটি বাংলাদেশ আওয়ামী লীগ এবং পরিচালক বিসিসিআই। আপনারা জানেন যে ভোরের পাতা এই করোনায় করণীয় উপরেই আমরা 2টি মাস আমরা একাধারে আমরা প্রোগ্রাম করেছি। সবসময় আপনারা এসেছেন এবং এই মহামারী আমরা সকলে মিলে এটি মোকাবেলা করব যতক্ষণ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ, তার সুযোগ্য নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব, এবং আমাদের দায়িত্ব হচ্ছে তার হাতকে শক্তিশালী করা। সকল ষড়যন্ত্র এবং সমালোচনাকে আমরা একেবারে উড়িয়ে দিয়ে আমরা সঠিক কাজটি করবো, এই প্রত্যাশা ব্যক্ত করে আমরা শেষ করছি। সকলে ভালো থাকবেন, শুভরাত্রি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবন। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।